আচ্ছা, তারপরে চলে আসো যে এখানে আরেকটা এক্সপেরিমেন্ট আছে যে আহ, তুমি কতটা ট্রান্সপিরেশন করে কতটা জল ছাড়লো সেটাকেও তুমি মানে মেজার করতে পারবা, 1 ঘন্টায় ধরো বা 2 ঘন্টায়। তো প্রথমে তুমি এরকম একটা সেট আপ বানালা, যেখানে হচ্ছে এরকম টাইপের একটা জার আছে, যার এখান থেকে একটা টিউব বের হয়ে আছে। এইবার এইটারও একটা লেভেল পর্যন্ত কিন্তু জলটা থাকবে প্রথমে। এবার এটার মধ্যে একটা গাছ লাগানো আছে, এটা গোটাটা সমেত আগে একটা ওজন করে নাও। ধরো এটার ওজন হলো, আমি বলছি ধরো 2 কেজি। গোটাটা, গোটাটা একদম সমেত। এবার তারপরে এটাকে তুমি সানলাইটে রাখো, দেখবা যে এইখানে জলটা যতটা লেভেল অব্দি ছিল, ধরো ইনিশিয়ালি এতটা ছিল, এটা ডাউন হয়ে এতটা নেমে গেছে। তারপরে এবার আবার এটাকে ওজন করো, ধরো এটার ওজন হলো আমি বললাম 1.8 কেজি। বুঝতে পারলাম? তাহলে ট্রান্সপিরেশন করে কতটা জল ছাড়লো মাইনাস করো, তোমার হচ্ছে কত, 0.2 কেজি। 0.2 কেজি মানে কত হচ্ছে, 200। 200 গ্রামের মতো জল মনে করো ট্রান্সপিরেশন করে ছাড়লো। ধরো এটা 2 ঘন্টায় ছাড়লো, 2 ঘন্টায়। তাহলে ট্রান্সপিরেশনের রেট বার করা যাবে। রেট ধরো মিনিটে বার করতে পারো। 120 মিনিটে যদি 200 গ্রাম হয়, তাই কি না? তাহলে 1 মিনিটে কত, 1 মিনিটে হবে 200/120। এত গ্রাম পার মিনিট বের করা যাবে, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে মোটামুটি ওই 0.1, না 1 পয়েন্ট, প্রথমে তো 1 দিয়ে চলে যাবে, 1.8, 1.67, এরকম 1.7 ধরে দিলাম, 1.7 গ্রাম পার মিনিট, এরকম বের করা যায়। তো দেখো এটাও এখানে দেওয়া আছে। কোবাল্ট ক্লোরাইড পেপারটা মনে রেখো, কিন্তু এটা যখন ড্রাই থাকে তখন ব্লু, যখন ময়েশ্চার মানে কন্ট্যাক্টে আসে তখন ওটা পিঙ্ক হয়ে যায়। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে এই যে মেজারিং, এই যে ওয়েট, যেটা এখন বুঝালাম যে কিভাবে মেজার করব। গোটাটা প্রথমে আগে একবার ওজন করে নিলাম, তারপরে হচ্ছে 1-2 ঘন্টা রাখার পরে একবার ওজন করলাম, তাহলেই তুমি ট্রান্সপিরেশন করে কতটা জল ছাড়লো সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, আর একটা এক্সপেরিমেন্ট আছে। প্রথমে এই 5.3 এক্সপেরিমেন্টটা কতটা, ও এটা 1 নাম্বার। বাবা, এটা ওইটার মধ্যেই আর একটা ঢুকাই দিছে একসাথে। অ্যানাদার ওয়িং এক্সপেরিমেন্ট ক্যান বি ডান, এটা আবার এখান থেকে এত অবধি যে with the inserting a leafy shoot in a pouring some oil on surface, place the test tube in a small beaker and weigh them together, remove the intact test tube and keep it straight in the test tube, stand for a few hours, wait again, keep it, ওটা অত বড় সেটআপ না করে ছোট সেটআপ করেও করা যাবে। একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবের মধ্যে জল টল নিয়ে এলাম, জলের মধ্যে একটা প্ল্যান্ট ঢুকিয়ে দিলাম, কিন্তু জল যাতে ইভাপোরেট না হয় তার জন্য উপরে একটা অয়েল, এবার অয়েল জলের থেকে একটু হালকা হয় উপরে ভাসবে, তাহলে এখান থেকে ওয়াটার ইভাপোরেট হবে না। কিছুক্ষণ পরে এটা সমেত গোটাটা একবার ওয়েট করলাম, ওয়েট করার পরে এটাকে সানলাইটে রাখলা, দেখবা যে জলের লেভেলটা কিছুটা কমে গেছে। এবার কিছুটা কমে যাওয়ার পরে আবার একবার ওজন করলাম, ওজন করলেই তুমি বুঝে যাবা যে কতটা ট্রান্সপিরেশন করে জল বেরিয়েছে। কি বুঝতে পারবো তো এটা পরে? আচ্ছা, এবার আর একটা আছে যে পোটোমিটার মেথড। পোটোমিটার মেথড, দেখো পোটোমিটার ইজ এ ডিভাইস, প্রথমে পোটোমিটার জিনিসটা কি আগে দেখো। পোটোমিটার ইজ এ ডিভাইস দ্যাট মেজার্স দ্য রেট অফ ওয়াটার ইনটেক বাই এ প্ল্যান্ট। ল্যাটিন ওয়ার্ড পোটন মিন্স ড্রিঙ্ক, আর মিটার মিন্স মেজার, মানে ড্রিঙ্ক, কতটা ড্রিঙ্ক করছে প্ল্যান্ট সেটাকে মেজার করার ডিভাইস।
and this water intake is almost equal to the water lost through transpiration, মানে যতটা ওয়াটার টানছে মোর অর লেস ওটা ট্রান্সপিরেশন যতটা করছে সেটার সমান হয়। পোটোমিটার আর ভেরিয়াস টাইপস ডিজাইন, যেই পোটোমিটারটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে ফার্মার্স পোটোমিটার, আর একটা হয় হচ্ছে তোমার গ্যানংস পোটোমিটার, টু হেল্প দ্য মেজার অফ রেট অফ ট্রান্সপিরেশন ইনটেক বাই প্ল্যান্ট। ডারউইন স্পোটোমিটারও একটা হয়, ডারউইন স্পোটোমিটার দিয়ে আবার সাকশন ফোর্স কতটা ক্রিয়েট হয়েছে ওই যে ট্রান্সপিরেশন করে যে রুট থেকে যে জলটা টানে ওটাকেও মাপা যায় ডিউ টু ট্রান্সপিরেশন। আর একটা হয় হচ্ছে তোমার গ্যারিয়াস স্পোটোমিটার, ডেমনস্ট্রেট আনইকুয়াল ট্রান্সপিরেশন ফ্রম দ্য টু সারফেস অফ ডরসিভেন্ট্রাল লিফ। মানে হচ্ছে ডরসিভেন্ট্রাল লিফ মানে কি, ডরসিভেন্ট্রাল লিফ মানে জিনিসটাকে এরকম করে ভাবো, মনে করো একটা লিফের এটা ধরো আপার সারফেস আর একটা হয় লোয়ার সারফেস, এটা ছবিটা ঠিক হলো না, আর একটু ভালো করে আঁকতে হতো। হলো না, ঠিক মতো করে আঁকতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আগেরটা বেশি ঠিক ছিল না। আহ, যাই হোক মোটামুটি বোঝো যে এটা ধরো লোয়ার সারফেস, এটা মনে করো আপার সারফেস। তো গ্যারিয়াস পোটোমিটার দিয়ে কি করা হয় যে লোয়ার সারফেস দিয়ে কতটা ট্রান্সপিরেশন হচ্ছে আর আপার সারফেস থেকে কতটা ট্রান্সপিরেশন হচ্ছে সেটা আলাদা আলাদা হবে। কারণ দেখো লোয়ার সারফেসেই কিন্তু বেশিরভাগ স্টোমাটা গুলো লোয়ার সারফেসেই থাকে, একই না? তাহলে লোয়ার সারফেস দিয়ে বেশি ট্রান্সপিরেশন হবে, আপার সারফেস দিয়ে অত হবে না। তো এটা আনইকুয়াল ট্রান্সপিরেশন ফ্রম দ্য টু সারফেসেস অফ ডরসিভেন্ট্রাল লিফ, সেটাও মাপা যাবে। তো প্রথমে দেখে নেওয়া হচ্ছে গ্যানং স্পোটোমিটার। গ্যানং স্পোটোমিটারের ছবিটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে গ্যানং স্পোটোমিটারের ছবি। তো এখানে কি লেখা আছে দেখি, যে এ টুইগ of some suitable plant cut with a sharp knife is fixed in a apparatus shown in figure 5.5. The entire apparatus is filled with water so that no air space are present. An air bubble is introduced into the horizontal graduated capillary tube which is dipped into the beaker containing water. This is done by lifting the bent capillary tube above the colored water so that air may be sucked into due to suction pull and is again dipped into water. দেখো কিভাবে এটা করা হয়, যে এটা হচ্ছে গ্যানং স্পোটোমিটার। এই গ্যানং স্পোটোমিটারের এইটা হচ্ছে একটা কার্ভ টিউব আছে, এই কার্ভ টিউবটাকে জলের মধ্যে ডুবানো আছে, কালার্ড ওয়াটারের মধ্যে ডুবানো আছে। আর এখান থেকে একটা তোমার এই দিক থেকে একটা হরাইজন্টাল টিউব গেছে, ওই টিউবের ভেতরে কিন্তু একটা ক্যাপিলারি টিউব আছে, বোঝো কিন্তু ভিতরের আরেকটা টিউব দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্যাপিলারি টিউব, এটা অনেকটা জাইলেমের মতো ভাবো। আর এইদিকে তোমার হচ্ছে একটা এইখানটাতে একটা হচ্ছে তোমার পটেড মানে একটা লিফ লিফ সমেত একটা প্ল্যান্ট এরকম ভাবে লাগানো আছে। আর এই জায়গাটা আছে রিজার্ভায়ার, এখানেও একটু জল থাকবে, এটাকে রিজার্ভায়ার বলে। আর এটাকে স্টপ কক বলে। এই স্টপ ককটা দিয়ে হচ্ছে তোমার যদি মনে করো জলের লেভেলটাকে কমানো বাড়ানোর দরকার পড়ে, তাহলে স্টপ ককের চাবিটাকে এরকম করে ঘুরালে রিজার্ভায়ার থেকে একটু জল এখানে ঢুকে যাবে, তখন এই দিকে জলটা মুভ করবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে বেন্ট টিউবটা আছে এটা প্রথমে জলের মধ্যে এমন ভাবে ডোবানো থাকতে হবে যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে শুরুতে, এমন ভাবে ঢুকাতে হবে যাতে কোনো এর মধ্যে কোনো বাবল টাবল যাতে না থাকে। করে নিয়ে এখানে একটা প্ল্যান্ট আমি লাগিয়ে দিলাম। এবার আমি এখানে একটা বাবল ইন্ট্রোডিউস করব, কিভাবে ইন্ট্রোডিউস করব, এইটাকে এরকম করে ধরে যদি একটু উঠাই, ধরো এতটা উঠালাম, ধরো এতটা উঠালাম, এতটা উঠালাম জাস্ট, মানে ওয়াটারের লেভেলের থেকে একটু ওপর পর্যন্ত, এতটা উঠালেই এর মধ্যে এয়ার যখনই একটু ঢুকে যাবে তখনই আবার সঙ্গে সঙ্গে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে। তাহলে কি হবে, যে এর মধ্যে
একটু এয়ার বাবল ইন্ট্রোডিউস হয়ে যাবে, এর মধ্যে একটা এয়ার বাবল ইন্ট্রোডিউস হয়ে যাবে। কি বুঝতে পারলা কথাটা? এবার বেশি এয়ার বাবল ঢুকানো যাবে না, জাস্ট এই দিক থেকে তো প্ল্যান্টের রুট দিয়ে তো সাকশন পুল ক্রিয়েট হচ্ছেই। তো যখনই এটাকে তুমি ওপরে উঠাবা, জল তো আর পাবে না, কিন্তু এয়ার তখন ঢুকে যাবে সাকশন পুলের জন্য। বুঝতে পারছো কথাটা? প্ল্যান্ট রুট দিয়ে যখন জলকে টানে, একটা সাকশন পুল দিয়ে টানে কিনা ট্রান্সপিরেশনের সময়, তো যখন তুমি এই যে এটাকে লিফট করে এয়ারের মধ্যে মানে অ্যাটমসফিয়ারে যখন নিয়ে গেলাম, জলের থেকে যখন বের করলাম, এখানে তো সাকশন পুল তো আছেই, হ্যাঁ কি না? সাকশন পুলের জন্য জল তো আর ঢুকবে না, কারণ আমি জল থেকে বের করে নিয়েছি। তাহলে কি ঢুকবে? এয়ার ঢুকবে, ওটাই বলছি, যে এটার মধ্যে এয়ার বাবলটা ঢুকে গেল। এইবার করতে হয় কি, যে ধরে নাও এয়ার বাবলটা এত অব্দি আসলো, এবার তোমাকে অবজার্ভ করতে হবে, বা এত অব্দি আসলো, এই যে জিরো দাগটা পর্যন্ত আসলো। এবার এই জিরো দাগে যখন আসলো, এখান থেকে তোমাকে অবজার্ভ করতে হবে যে 1 ঘন্টা পরে এই বাবলটা কোন দিকে কতটা যাচ্ছে। ধরো 1 ঘন্টায় তোমার এই জিরো থেকে মনে করো 3 পর্যন্ত গেল এই ইয়েটা, তাহলে কত সেন্টিমিটার গেল, এবার ওটা দিয়ে এটাকে মেজার করা যাবে যে কতটা ট্রান্সপিরেশন হয়েছে। এবার ধরো তুমি কিছু একটা ভুল হয়েছে, বা তুমি মনে করো এক্সপেরিমেন্টটা কিছু একটাতে গন্ডগোল করেছো, মনে হচ্ছে যে না এটা ঠিক হচ্ছে না, তখন কি করা যায়? একটা জিনিস করা যায়, যে স্টপ ককটা, এই যে স্টপ ককটা যে আছে, এই স্টপ ককের চাবিটা এরকম করে ঘুরিয়ে দিলেই রিজার্ভায়ার থেকে জল পড়ে এই বাবলটাকে আবার পিছিয়ে দেবে। বুঝতে পারলে কথাটা? বাবলটাকে আবার রিসেট করে দেবে, করে দিয়ে আবার তুমি রিজার্ভায়ারে আবার জল একটু ঢেলে দাও, মানে স্টপ ককটাকে বন্ধ করে রিজার্ভারটাকে আবার একটু ভরে দাও জল দিয়ে। তো এটাকে সেই জন্য এটা মানে কন্ট্রোল হিসাবে ইউজ করা যেতে পারে এনিওয়ে। তো দেখো এখানে কি বলেছে, যে আহ, এই যে কিভাবে আমি এয়ার বাবল ইন্ট্রোডিউস করব ওটা লেখা আছে। দিস ইজ ডান বাই লিফটিং দ্য বেন্ট ক্যাপিলারি টিউব অ্যাবভ দ্য কালার্ড ওয়াটার সো দ্যাট এয়ার মে বি সাকড ইন ডিউ টু সাকশন পুল অ্যান্ড ইজ এগেইন ডিপড ইনটু ওয়াটার। একটুখানি উপরে উঠিয়ে এয়ার বাবল ঢুকে গেল, আবার ডুবিয়ে দাও। তাহলে as transpiration proceeds, that is as the water is lost from the twig, a suction force is, কি লেখা আছে? a suction force is, এই জায়গাটা কি লেখা আছে বলো তো? ও সেট আপ, which pulls the water from the beaker and the bubble in the capillary tube moves along। বুঝতে পারলা? সামনের দিকে যেতে থাকে ক্যাপিলারি, এই বাবলটা এখান থেকে এই দিকে যেতে থাকে। The reading of capillary tube would give the volume of water lost in a given time। আমি এই রিডিংটা করে মানে কত মানে মেজারমেন্টটা দিয়ে করে কতটা যাচ্ছে, ওটা দিয়ে আমি কতটা ভলিউম অফ ওয়াটার বেরোচ্ছে সেটা আমি মেজার করতে পারবো। টু রিপিট দ্য এক্সপেরিমেন্ট, রিপিট করার জন্য আমি কি করব বললাম, ওই যে স্টপ ককের চাবিটা ঘুরাই দিলে রিজার্ভায়ার থেকে জল বেরোয়, ওই বাবলটাকে আবার পিছিয়ে দেবো। এই যে brought back to its original position by releasing some more water from the reservoir into the capillary by opening the stopcock। এবার photometer do not measure water lost during transpiration but measure the water uptake by the cut shoot। photometer transpiration এর রেট কে মাপে না, ও অ্যাকচুয়ালি কি মাপছে, এই যে কতটা ওয়াটার প্ল্যান্টের বডিতে যাচ্ছে, কতটা জল ছাড়ছে ওটা থোড়ি মাপতে পারবে, কতটা জল এই প্ল্যান্টের বডিতে যাচ্ছে সেটা মাপতে পারবে। কিন্তু এটার শুরুতেই বলেছে যে যতটা প্ল্যান্ট যতটা হচ্ছে তোমার ওয়াটার অ্যাবজর্ব করে, প্রায় ততটাই ট্রান্সপিরেশন করে। বুঝতে পারলে তো? এটা শুরুতেই কিন্তু বলে দিয়েছিল যে but measure the water uptake by some of the water is used by the cells to carry out for other processes, ধরে নাও ফটোসিনথেসিস, আর বাদ বাকি প্রায় গোটাটাই ছেড়ে দেয়। কত পার্সেন্ট মাত্র ফটোসিনথেসিসে ইউজ করে বলো? 2%। তো যদি মনে করো একটা প্ল্যান্ট 100 ml ওয়াটার নেয়, তার মানে 98 ml ট্রান্সপিরেশন করেই ছেড়ে দেবে, বাকি 2 ml তোমার ফটোসিনথেসিসে ইউজ করবে। তাই শুরুতেই বলেছে নিয়ারলি সেম, যতটা ওয়াটার নিল প্রায় ততটাই ওয়াটার ছাড়ে, নিয়ারলি সেম। বল। কোন একটা পাতলা পাইপ দিয়ে জল টানলে ওটা কনস্ট থাকে। হুম। কোন একটা পাতলা পাইপ দিয়ে জল টানলে না, ওটা ফুল হয়, ওটা ট্রান্সমিশন কেন ভালো থাকে?
কোনো একটা পাতা পাতলা পাইপ দিয়ে যে জলটাকে নিতে তো বেরোতে থাকে না কেন? ও ওটা তো ক্যাপিলারি ফোর্স। স্যার ভ্যাকিউম খুলে হয়। ওটা ক্যাপিলারি, হ্যাঁ ক্যাপিলারি ফোর্স, এর আগের দিন মানে আগের চ্যাপ্টারে ছিল কিন্তু এটা আমি বলেছি। বলেছি কিন্তু যে ছোট একটা পাতলা টিউব, ওটাকে এরকম ভাবে একবার জল টেনে নিয়ে, তো তোমার বালতির মধ্যে জলটা পাইপটা ঢুকিয়ে একবার জল টেনে নিয়ে ছেড়ে দিলে ওটা দিয়ে জল ভর্তি হয়ে যাবে। মোটা পাইপ দিয়ে হবে না, মোটা ক্যাপিলারি ফোর্স যত, ক্যাপিলারি টিউব যত পাতলা হবে তত ফোর্স বেশি হবে। হ্যাঁ, হয়তো কি বলে ভাই আবার ভাই একটু না না মুখে না স্যার ইয়ে ট্যাপ দিয়ে কানেক্ট করবো তো আমি ভাবছি একটা বালতি আগে ছেড়ে দিলে ওটা ওটা তো জলের প্রেসারের জন্য যাবে, ওটা তো এমনি এমনি যাবে না, ওটা তো ট্যাঙ্কি থেকে জলের না pressure- আমার এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে হ্যাঁ এখানে পাইপটা এরকম করে যাচ্ছে হ্যাঁ ওখানে ট্যাপ দিয়ে কানেক্ট করলাম জলটা খেলাম জলটা দিয়ে দিচ্ছি আবার পাইপটা খুলে দিলাম হ্যাঁ। তখন পড়ে যায় ওটা তো কিছুক্ষণ পড়বে না না গোটাটা পড়ে যায়নি কবে দেখে কবে দেখে এটা যাই হোক ঠিক আছে। তো এই এক্সপেরিমেন্টার ক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া উচিত দেখো, the potometer should be made completely watertight। প্রথমে মানে এর মধ্যে শুরুতে যে জলটা ঢুকাবো একদম কোনো বাবল যাতে না থাকে একদম শুরুতে। আর টুইক শুড বি কাট অবলিকলি, মানে আমি গাছের যে পার্টটা কেটেছি ওই পার্টটাকে এরকম ভাবে না কেটে, এরকম ভাবে না কেটে এইরকম ভাবে কাটতে বলেছে, অবলিকলি, বুঝতে পারলা কথাটা? হ্যাঁ স্যার এরকম ভাবে একটু অ্যাঙ্গুলারলি কাটতে বলেছে, অবলিকলি, টু অ্যালাউ লার্জ সারফেস ফর দা ওয়াটার ইনটেক। এটাতে সারফেস কম হবে, এটাতে সারফেস বেশি হবে। অ্যান্ড আন্ডার ওয়াটার টু অ্যাভয়েড সাকশন অফ এনি এয়ার বাবল। কি লেখা আছে? এয়ার বাবলের পরে এটা কি লেখা আছে দেখো তো। ইন্টু দ্য ও ইনটু দ্য টুইগ হুইচ উইল স্টপ দ্য অ্যাবজর্পশন অর ওয়াটার ইনটু দ্য জাইলেম। মানে যাতে কোনো ভিতরে কোনো বাবল না থাকে, একবার যদি এখান দিয়ে বাবল চলে গেল, ধরো এরকম করে যাচ্ছে, এখান দিয়ে যদি কোনো বাবল চলে যায় তাহলে ওটা জাইলেমটাকে ব্লক করে দিবে। এবার লিমিটেশন, এটা মানে এই এক্সপেরিমেন্ট দিয়ে আমি কি কি জানতে পারছি না সেটা এখানে বলা যায়। লিমিটেশন কি, যে ইন্ট্রোডিউসিং এয়ার বাবল ইজ নট ভেরি ইজি, প্রথম কথা। ও সরি, জানতে পারছি না না মানে এটাতে কেন এই এক্সপেরিমেন্টটা একটু হার্ড, যে ওই যে এরকম ভাবে ক্যাপিলারি টিউবটাকে উঠিয়ে আবার ডুবিয়ে দিলাম আর তোমার এয়ার বাবল ঢুকে গেল, ওরকম হয় না। বারবার তোমাকে রিজার্ভার থেকে স্টপ টপ দিয়ে আবার শুরু করতে হয়, ওটা অত ইজি না। দুই নম্বর কি, দ্য টুইগ মে নট রিমেইন ফুললি অ্যালাইভ ফর এ লং টাইম। টুইগটা দেখা গেল নর্মাল প্ল্যান্ট যতটা রেটে ট্রান্সপিরেশন করার কথা, একটা গাছের পার্ট কেটে নিয়ে আমি করছি, তো ওটা ওই রেটে ট্রান্সপিরেশন নাও করতে হবে, কারণ ধীরে ধীরে ওটা মরে যাচ্ছে তো। আর এনি চেঞ্জেস ইন দা আউটসাইড এয়ার, ধরে নাও তুমি 1 ঘন্টা আগে শুরু করলে তখন বেশ সানি ছিল, 1 ঘন্টা পরে ক্লাউডি হয়ে গেল তোমার আশেপাশের অ্যাটমসফিয়ার। তো সানি ওয়েদারে প্ল্যান্টের ট্রান্সপিরেশন বেশি হয়, আবার ক্লাউডি ওয়েদারে প্ল্যান্টের ট্রান্সপিরেশন কম হয়। তো এটা যেহেতু ফ্লাকচুয়েট করে, যে এনি ওয়েদারটা বা টেম্পারেচার যদি ফ্লাকচুয়েট করে, তাহলেও কিন্তু ট্রান্সপিরেশনের রেটটা তুমি অ্যাকুরেটলি পাবা না। এগুলা কিছু কিছু লিমিটেশনস আছে, তাই এগুলা অনেক করে টোরে বা একটা অ্যাভারেজ করা হয়, মনে করো একটা টুইক দিয়ে করলো, পরে আর তারপরে আর একটা টুইক দিয়ে করলো, এরকম। তো যাই হোক, প্রগ্রেস এগুলো কি লেখা আছে দেখি। লস অফ ওয়াটার ফ্রম দা প্ল্যান্ট, ট্রান্সপিরেশন ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ, এটা বি নাম্বারটা হবে, লস অফ ওয়াটার অ্যাজ ভেপার ফ্রম দা প্ল্যান্টস। In one of the experiment to demonstrate transpiration, we use cobalt chloride paper. What are the characteristic of this paper that suit the experiment? তো কোবাল্ট ক্লোরাইড পেপার লিখে দাও যে when ড্রাই তখন ওটার কালার হচ্ছে কি জানো, ব্লু। আর যখন ময়েস্ট তখন ওটার কালার হচ্ছে পিঙ্ক। তার মানে এটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। Look at the experiment shown in figure 5.4. Suppose you took a single flower with a long stalk dipping in a water instead of a leafy twig. Will it serve the purpose? Yes, no, brief reason. Experiment 5.4 কোনটা আছে ওইটি? Suppose you took a single flower with a long stalk. আচ্ছা,
মানে 5.4 এক্সপেরিমেন্টটাতে তুমি একটা গোটা গাছের পার্টকে না লাগিয়ে তুমি শুধু একটা লম্বা স্টক ওয়ালা একটা ফুলকে লাগিয়ে দিলা। তাহলে হবে কি হবে না ওটা জিজ্ঞাসা করছি। মানে লিফি টুইগের বদলে একটা ফ্লাওয়ার নিলা। হবে হবে, ইয়েস। এটা দিয়ে একটু ইয়ে করে, ট্রান্সপিরেশন করে, করবে করবে। মেনশন এনি টু লিমিটেশন ইউজড ইন দা পোটোমিটার, কত নম্বর পেজে আছে ওটা? পেজ নাম্বার 60, লিখে দাও। এবার চলে আসবে হচ্ছে কাইন্ডস অফ ট্রান্সপিরেশন। যদি স্টোমাটা দিয়ে করে, লিফের স্টোমাটা দিয়ে করে, এই যে লিফ দিয়ে স্টোমাটা দিয়ে, তাহলে বলে স্টোমাটাল ট্রান্সপিরেশন। ঠিক আছে? যদি লিফ দিয়ে করলো কিন্তু স্টোমাটা দিয়ে করলো না, তোমার হচ্ছে যদি সারফেস দিয়ে করে, সারফেস লিভস বা স্টেমের সারফেস দিয়ে যদি করে, চামড়া দিয়ে যদি করে, তাহলে কিউটিকিউলার ট্রান্সপিরেশন বলে। কিউটিকল মানে হচ্ছে তোমার স্কিন। আর 3 নাম্বার, যদি উডি প্ল্যান্ট হয়, অনেক সময় উডি স্টেম হয়, উডি স্টেমে তুমি কখনো এরকম বারকে এরকম ক্র্যাক দেখেছো? ওগুলোকে বলা হয় লেন্টিসেলস। যদি লেন্টিসেলস দিয়ে ট্রান্সপিরেশন করে তাহলে বলে লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। তো যেটা আমরা মেইনলি যেটা পড়বো মেজর কোনটা, ওই স্টোমাটা দিয়ে যেটা পড়বো, বাকিগুলো অতটা মানে হয় কিন্তু ওটার স্টোমাটা দিয়ে যতটা হয় তার থেকে অনেক কম। সো মেকানিজম অফ স্টোমাটাল ট্রান্সপিরেশন এটা একটু দেখুন। তো প্রথমে হচ্ছে স্টোমাটাল অ্যাপারেটাসের স্ট্রাকচারটা দেখতে হবে। স্টোমাটাল অ্যাপারেটাস বলে এটাকে। হ্যাঁ, মানে গোটা, ধরে নাও এইটা হচ্ছে তোমার লিফের মনে করো লোয়ার সারফেস, এটা মনে এইভাবে না করে এইভাবে বুঝাই তাহলে ভালো হবে। মনে করো এইটা হচ্ছে লিফের লোয়ার সারফেস, এইটা বুঝতে পারলা? তো আশেপাশে তো অনেক সেল আছে, আশেপাশে অনেক সেল আছে, এই যে এই সেলগুলো, এই সেলগুলোকে বলা হয় তোমার কোথায় গেল, এপিডার্মাল সেল। বুঝতে পারলা? এই সেলগুলোকে বলে এপিডার্মাল সেল। এবার কোন কোন এপিডার্মাল সেল এরকম ভাবে মডিফাই হয়ে এরকম বিন শেপ নিয়ে নিয়েছে, ওইটাকে বলা হয় গার্ড সেল। এবার গার্ড সেলের কি হয় যে আহ, দুটো গার্ড সেলের মাঝখানে যে টাইনি পোর্টটা আছে ওটা হয়ে গেল স্টোমা। এবার গার্ড সেলের যেই ওয়ালটা স্টোমাকে ফেস করে আছে, এই যে এই ওয়ালটা যেটা স্টোমাকে ফেস করে আছে এটা ঠিক হবে, আর যেটা এপিডার্মাল সেলকে ফেস করে আছে ওটা থিন হয়। বুঝতে পারলে? এই ওয়ালটা থিন হয় আর স্টোমার দিকে যেই ওয়ালটা ওটা ঠিক হয়। আর গার্ড সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট সবই থাকে, মানে গার্ড সেলও ফটোসিনথেসিস করতে পারে। এটা হচ্ছে তোমার স্টোমাটাল অ্যাপারেটাসের, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ছবিটা আঁকাতেও দিতে পারে বা মানে এমনি দিলেও তোমাকে লেবেলিং করতে দিতে পারে। আচ্ছা, এইবার চলে আসো স্টোমাটাল অ্যাপারেটাস ডিউরিং ডে টাইম। আচ্ছা, তোমাদের এখানে স্টোমাটা কিভাবে ওপেনিং আর ক্লোজিং দেওয়া আছে সেটা দেওয়া আছে। তো ওয়াইড ওপেন প্রাইমারি ফর দ্য ইনটেক অফ স্টোমাটার ওপেনিং এন্ড ক্লোজিংটা দেয় না? আগের আগের চ্যাপ্টারে ছিল স্টোমাটার। যাই হোক, আমি স্টোমাটার ওপেনিং আর ক্লোজিংটা আমি একটু বলে দিই। পরের পেজে আছে, কি লেখা আছে? স্টোমাটাল রেগুলেশন অফ ট্রান্সপিরেশন, নাম্বার অফ লোয়ার এপিডার্মাল সেল লিভ, ট্রান্সলেশন অফ স্টোমাটাল ওপেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা পরে যখন আসবে তখনই বুঝিয়ে দিই। তো দেখো এক স্টোমাটা দিয়ে কিভাবে ট্রান্সপিরেশনটা হয়। ধরে নাও আশেপাশের সেলগুলোতে প্রচুর জল চলে এসছে, রুট দিয়ে প্রচুর জল এখানে স্টোর আছে।
এবার এই এক্সেস ওয়াটারকে ওকে ছাড়তে হবে। তো হয় কি যে এইটা হচ্ছে স্টোমাটা, এই যে দেখো এই পোরটা হচ্ছে স্টোমাটাল পোর, স্টোমা লিখি। আর এই যে দুটো সেল, এই দুটো সেল গার্ড সেল, বুঝতে পারলাম? এবার কি হয় যে স্টোমাটাল পোরের পরের দিকেই না এই জায়গাটা একটা বড় চেম্বার থাকে, এই বড় একটা চেম্বার থাকে, এই চেম্বারটার নাম কি? চেম্বারটার নাম দেওয়া নাই? কেন দেওয়া থাকবে না? যাই হোক, তো হয় কি যে আশেপাশের সেলগুলো থেকে এক্সেস ওয়াটার প্রথমে এই চেম্বারটাতে এসে জমা হয়, এই চেম্বারটাতে এসে জমা হয় ইন দা ফর্ম অফ ভেপার, ওয়াটার ভেপার। এবার যখন এই চেম্বারটা ফুল হলো, স্টোমাটাটা ওপেন হয় আর এই ওয়াটার ভেপার গুলো এই যে দেখো এখানে ভেপার ফর্মে বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ, এই সেলগুলোর নাম কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। এটা আপার স্কিন, মানে আপার এপিডার্মিস, এটা লোয়ার এপিডার্মিস। স্টোমাটা কিন্তু বেশিরভাগ লোয়ার এপিডার্মিসেই থাকে। আপনারও থাকতে পারে। আপারে মানে নর্মাল প্ল্যান্টের থাকে না, যেগুলো লিফ ডরসিভেন্ট্রাল না, ডরসিভেন্ট্রাল লিফ মানে কি, আমের পাতা, জামের পাতা যেরকম নর্মাল পাতা হয়, যার একটা চ্যাপ্টা পাতা, যার আপার সারফেস আর লোয়ার সারফেস হয়, সেগুলোকে ডরসিভেন্ট্রাল লিফ বলে। কিন্তু ধরে নাও আমি বলছি, পাইন গাছের পাতা দেখেছো? পাইন গাছ, পাইন গাছের কাটার মতো মানে সুতোর মতো, ওগুলো তো চ্যাপ্টা চ্যাপ্টা লিফ না, ওদের সব দিকেই স্টোমাটা থাকে। কিন্তু নর্মাল ডরসিভেন্ট্রাল লিফে শুধু লোয়ার এপিডার্মিসেই স্টোমাটা বেশি থাকে। তো এই যদি একটা পাতাকে আমি সেকশন করি এরকম ভাবে, মানে একটা পাতা এইরকম ভাবে আমি সেকশন করলাম, এইরকম ভাবে, এইরকম ভাবে, এই যে থিকনেসটা, এই থিকনেসটাকে মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকম দেখতে পাবো, বুঝতে পারলে? এই যে এটা হচ্ছে আপার এপিডার্মিস দেখতে পাবো এখানে, এইটা হয়ে গেল লোয়ার এপিডার্মিস, আর মাঝখানে যে কালো পোর্শনটা ওটা হচ্ছে এই যে এখান থেকে এত অবধি, এখানে থাকে মেসোফিল সেল। ওপরের দিকের মেসোফিল সেলগুলো এরকম লম্বা লম্বা হয়, সেটাকে বলে প্যালিসেড মেসোফিল। আর নিচের দিকের মেসোফিল সেলগুলো এরকম মানে ইররেগুলার শেপের হয়, এগুলোকে বলে স্পঞ্জি মেসোফিল। এইখানেই মেনলি কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, অ্যাকচুয়াল ফটোসিনথেসিস এই মেসোফিল সেলের মধ্যেই কিন্তু হয়। যাই হোক, বলো। হ্যাঁ, সাবস্টোমাটাল স্পেস এটাই হবে, এই যে এটাই হবে যে এখানে ওয়াটার ভেপারটা জমে আছে কিনা, এটাই সাবস্টোমাটাল স্পেস হবে, এটাই সাবস্টোমাটাল স্পেস। আমি ওটাই খুঁজছিলাম যে এই জায়গাটার নাম কি দেওয়া আছে তোমার বইতে। হুম, তাহলে এই জায়গাটা দেখো এখানে কি লেখা আছে, যে ইন স্টোমাটাল ট্রান্সপিরেশন, stomata are wide open primarily for intake of carbon dioxide for photosynthesis. The number of stomata may range from 1000 to 10,000 per centimeter square. বাপরে বাপ! তাহলে একটা লিফের এরিয়া যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে তার মধ্যে কতগুলো স্টোমাটা থাকতে পারে, হিসাব লাগাও। 1 সেন্টিমিটার স্কোয়ারেই এতগুলা স্টোমাটা, তাহলে 10 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে কতগুলো স্টোমাটা হবে, তাই কি না? অনেক স্টোমাটা থাকে। তো এবার কথাটা হচ্ছে যে স্টোমাটাল অ্যাপারেটাসের ওই এই চেম্বারটাতে জলটা আসলো কি করে? এই যে এই তো এইখানে লেখা আছে সাবস্টোমাটাল স্পেস, এই যে এই চেম্বারটা, এই চেম্বারটার কথা আমি বলছিলাম, বুঝতে পারলাম? এই যে এই দুটা হয়ে গেল তোমার গার্ড সেল, আর এই যে টাইনি পোরটা হয়ে গেল স্টোমা। তো এই যে সাবস্টোমাটাল স্পেসে জল আসছে কি করে? জল অনেক রকম ভাবে আসতে পারে। একটা জিনিস দেখো, এই ছবিটা দেখো, এমন হতে পারে, এই যে আমার এই অ্যারোগুলো ফলো করো, এমন হতে পারে সেল ওয়াল দিয়ে আসছে, এরকম করে সেল ওয়াল দিয়ে জল আসছে, এই যে এরকম করে সেল ওয়াল দিয়ে এরকম করে জল আসছে, এই যে সাবস্টোমাটাল স্পেসে জল গেল এক। আর হতে পারে সেলের ভিতর দিয়ে জল আসছে, সেলের ভিতর দিয়েও জল আসতে পারে, এই যে সেলের ভিতর দিয়েও এরকম করে জল আসতে পারে। দুই রকম ভাবে আসতে পারে, যে সেল ওয়াল দিয়ে আসছে জলগুলো এরকম করে, আর সেলের ভিতরের যে সাইটোপ্লাজম আছে ওখান থেকেও আসতে পারে। তো এই জায়গাটা পড়লে বুঝতে পারবা। দেখো এখানে কি লেখা আছে, যে ইন স্টোমাটাল ট্রান্সপিরেশন, এখান থেকে দেখবা, ইন স্টোমাটাল ট্রান্সপিরেশন দ্য ওয়াটার ভেপার escapes through the stomata of leaf. Water after absorption by the root from the soil rise up through the stem and reaches the tissues of leaf through the veins. মানে রুট থেকে যেই জলটাকে নিল ওটা লিফ অব্দি গেল, থ্রু ওই যে জাইলেম ভেইনস, মানে জাইলেম দিয়ে গেল।
A large number of spongy mesophyll cells in the leaves have their surface exposed to the intercellular space. এই যে ইন্টারসেলুলার স্পেসটা দেখে নাও, ওই ছবিটাতে অত ভালো নাই, এই ছবিটাতে থাকবে। তোমার প্যালিসেড মেসোফিল কোনটা ছিল বলো তো? এই যে ওপরেরটা ছিল প্যালিসেড মেসোফিল, আর নিচের গুলো এগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিল। এবার এই স্পঞ্জি মেসোফিল গুলো দেখো, প্যালিসেড মেসোফিল কিন্তু অতটা বেশি গ্যাপ থাকে না এই সেলগুলোর মাঝখানে, মানে টাইটলি প্যাক, ইন্টারসেলুলার স্পেস অত থাকে না। কিন্তু স্পঞ্জি মেসোফিল গুলোর দেখো মাঝখানে মাঝখানে এরকম অনেক বড় বড় গ্যাপ আছে, থাকি না? এগুলোকে ইন্টারসেলুলার স্পেস বলে। তো এই ইন্টারসেলুলার স্পেস গুলোতেও প্রথমে জল আসে, তারপরে ওই যে কি বললাম, সেল ওয়াল দিয়ে জলগুলো যেতে পারে এই অ্যাপারেটাস পর্যন্ত, অথবা সেলের ভিতর দিয়ে জলগুলো যেতে পারে, মানে সাইটোপ্লাজম দিয়ে বা প্রোটোপ্লাজম দিয়ে। তো এখানে ওই যে স্পঞ্জি মেসোফিলের মধ্যে কি জায়গায় জায়গায় কি আছে, ইন্টারসেলুলার স্পেস। দিস সারফেস অফ সেল গিভ আউট সাম অফ দা ওয়াটার অ্যাজ এ থিন ফিল্ম। মানে মনে করো এটা হচ্ছে স্পঞ্জি মেসোফিল, এটা মনে করো স্পঞ্জি মেসোফিল, এইটা মনে করো ইন্টারসেলুলার স্পেস। এইখান দিয়ে এই যে সেল ওয়াল, মানে খুব থিন চ্যানেল অফ ওয়াটার, ওটাকেই বলেছে যে থিন ফিল্মের মতো ওয়াটার এখানে এসে জমা হতে পারে। দ্য ওয়াটার ফ্রম দিস থিন ফিল্ম ইভাপোরেটস এন্ড দ্য ওয়াটার ভেপার ফর্মস স্যাচুরেটস দ্য এয়ার ইন দ্য ইন্টারসেলুলার স্পেস। মানে বলেছে যে এই থিন ফিল্ম অফ ওয়াটার গুলো, এগুলো প্রথমে লিকুইড থাকে, পরে ওগুলো ইভাপোরেট হয়ে এখানে ওয়াটার ভেপার হিসেবে জমা হয়। জমা হতে হতে জায়গাটা যখন ভরে যায়, তখনই বলেছে ওটা স্যাচুরেটস। স্যাচুরেটস মানে ভরে যাওয়া, ওয়াটার ভেপার দিয়ে ভরে যাওয়া। তারপরে কি বলেছে, দ্য ওয়াটার ভেপার দেন ডিফিউজেস ইনটু দ্য আদার কানেক্টিং ইন্টারসেলুলার স্পেস এন্ড ফাইনালি রিচেস দ্য সাবস্টোমাটাল স্পেস। মানে এইটার পাশে যদি কোনো আবার মনে করো এইখানে আর একটা ইন্টারসেলুলার স্পেস আছে, তাহলে ওয়াটার ভেপার এইখানে ভরে গেল, মানে স্যাচুরেট হয়ে যাওয়ার পরে এখানে চলে যাবে আদার কানেক্টিং আদার কানেক্টিং ইন্টারসেলুলার স্পেসে চলে যাবে। এবার এই ইন্টারসেলুলার স্পেসটা আলটিমেটলি মনে করো সাবস্টোমাটাল স্পেসের সাথে কানেক্টেড, যেটা মনে করো গার্ড সেল, এই যে সাবস্টোমাটাল স্পেসের সাথে কানেক্টেড। তাহলে জলটা এবার এখানে চলে যাবে, গিয়ে তারপরে ওয়াটার ভেপার যখন এখানে জমা হয়ে ভরে যাবে তখন জলটাকে বাইরে ছাড়। এটা একটা হতে পারে, যে ফ্রম হোয়ার ইট এসকেপস থ্রু দা স্টোমাটা। The entire movement of water vapor from the surface of cell into the outside atmosphere is a result of diffusion. কোন প্রসেসে বাইরে বের করে বলেছে? ডিফিউশন প্রসেসে বাইরে বের, মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে। ইভেন ইন্টারসেলুলার স্পেসের মধ্যেও যে ওয়াটারের মুভমেন্টটা, এখানে আগে ভরলো, মানে ওয়াটারের ভেপারের মলিকিউলের কনসেন্ট্রেশন আগে হাই হলো, হাই থেকে লো এর দিকে গেল। এবার এইখানে যখন হাই হচ্ছে, তখন হাই থেকে লো এর দিকে যাচ্ছে, তারপরে এখানে যখন হাই হচ্ছে, হাই থেকে লো বাইরে বেরিয়ে যাচ্ছে। এরকম করে ডিফিউশন প্রসেসে জিনিসটা হয়। The molecules of water vapor, like those of any gas, move from region of their high concentration to the region of their lower concentration. এত অব্দি একটা ব্র্যাকেট করো, তারপরে দেখি নিচে কি আছে। Figure 5.8 shows the movement of water through a leaf. The cell sac each cell exerts a target pressure towards outward on the cell wall. This process forces some water out of the cell wall into the air space between the cell. Hence, water evaporates and water vapor diffuses into the air space between them. Mesophyll cell into the substomatal space from আচ্ছা, বলেছে কি এই জায়গাটায় কি বলেছে, একটা জিনিস বুঝে যাও। ধরে নাও মেসোফিল সেলগুলোর মধ্যে প্রচুর জল জমা হচ্ছে। এবার এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি, এইদিকে দেখো, এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি যে যখনই একটা সেলের মধ্যে প্রচুর জল জমা হয়, তখন জল বাইরের দিকে একটা প্রেসার দেয় যেটাকে বলে টার্গার প্রেসার, আবার ওয়াল ভিতরের দিকে একটা প্রেসার দেয় যেটাকে বলে ওয়াল প্রেসার, তাই কি না? তো যদি তোমার টার্গার প্রেসার ইজ মোর দেন ওয়াল প্রেসার হয়, তাহলে কি হবে, যে ওটার জন্য একটু জল বেরিয়ে আসবে। বুঝতে পারলে? এই কথাটা ওই জায়গাটায় লেখা আছে।
যে টার্গার প্রেসারের জন্য দেখো এখানে কি লেখা আছে, দ্য সেল স্যাপ ইন ইচ সেল এক্সার্টস এ টার্গার প্রেসার আউটওয়ার্ড অন দ্য সেল ওয়াল, দিস প্রেসার ফোর্সেস সাম ওয়াটার আউট অফ দ্য সেল ওয়াল ইনটু এয়ার স্পেস। এই টার্গার প্রেসার যদি ওয়াল প্রেসারের থেকে বেশি হয় তাহলে এখান থেকে জল বাইরে বেরিয়ে এই এয়ার স্পেসে চলে আসবে, এটা বলেছে। বুঝতে পারলে এবার আমরা? হুম? সেলটা বার্স্ট হবে না, কারণ এখানে ডিফিউশন প্রসেসে আসবে তো, এটা কন্ট্রোলড ওয়েতে হয়। যদি আনকন্ট্রোলড হয় তাহলে বার্স্ট হয়। এটা তো কোনো ওরকম যে যে না যে হাইপারটনিক মিডিয়ামে রাখা আছে যে বার্স্ট হয়ে যাবে, বা হাইপোটনিক মিডিয়ামে রাখা আছে যে বার্স্ট হয়ে যাবে, ওরকম না। তারপরে কি তারপরে হচ্ছে সাবস্টোমা, তারপরে একই প্রসেসে তারপরে সাবস্টোমাটাল স্পেসে চলে আসে। দিস ক্যান বি প্রুভড বাই অ্যান এক্সপেরিমেন্ট ইন হুইচ, আচ্ছা এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও আগে, আন্ডার সারফেস পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও এখান থেকে। তো এটার আবার একটা এক্সপেরিমেন্ট করেছে কি, this can be proved by an experiment in which piece of dry cobalt chloride paper are attached to surface of leaves and held in position by two glass slides, either side tied together by elastic band or held by clip. The leaf should remain attached to its own plant. The piece of paper, these two, which facing the upper surface only does not. আচ্ছা দেখো, তুমি ওই যে কোবাল্ট ক্লোরাইড পেপার নিলা, কোবাল্ট ক্লোরাইড পেপার নিয়ে তোমাকে পাতার দুই সাইডে লাগাতে হবে। এইদিকে দেখো, এই পাতার আপার সারফেসেও লাগালা, আবার দেখো ওই পেছন দিকে আবার লোয়ার সারফেসেও লাগানো আছে, হ্যাঁ কি না? আবার অথবা এই ছবিটা দেখো, এখানে লোয়ার সারফেসে লাগানো আছে, লোয়ার সারফেসে লাগানো আছে, আর ওই সামনের দিকে আপার সারফেসে লাগানো আছে। হ্যাঁ। এখান থেকে তো এখানে করা হবে না। হুম? নিচে, নিচে আছে। ও আচ্ছা দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও, আগে বলে দিই, when it finally goes out by diffusion through stomata, তাহলে এত অবধি ক্লোজ হচ্ছে না। The cell that lose water in this way replace it by drawing more of it from the nearest vein। কথাটার মানে কি, যে যখন এখান থেকে ওয়াটার এখানে আসছে, তারপরে এখান থেকে এখানে আসছে, এখান থেকে তারপরে যখন বেড়ে গেল, এবার এই জায়গাটা তো একটা ভ্যাকেন্ট ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ কি না? এই জায়গাটা ভ্যাকেন্ট ক্রিয়েট হলো। এবার এই ভ্যাকেন্টটা আবার ওয়াটার দিয়ে ফিল আপ কিভাবে হবে? এই যে দেখো জাইলেম ভেসেল, হ্যাঁ কি না? মনে করো এটা জাইলেম ভেসেলটা রুটের সাথে কানেক্টেড, রুট থেকে আবার ওয়াটার আসবে, ওয়াটার এসে সেলের মধ্যে সাপ্লাই টাপ্লাই দিল, দেওয়ার পরে এক্সেস ওয়াটার আবার এইখানে চলে আসলো, বা এখানে চলে আসলো, সেখান থেকে আবার এখানে চলে আসলো, এরকম করে। মানে ওই কথাটাই বলেছে যে যেই ওয়াটারটা বের করে দিল ওটা ইমিডিয়েটলি ফিল হয়ে যায় বাই নিয়ারেস্ট, নিয়ারেস্ট ভেইন। মানে কি বলতো, ভেইন মানে এখানে কি বুঝিয়েছে, জাইলেম ভেসেল। যে মোস্ট অফ দিস ওয়াটার ট্রাভেল অ্যালং দ্য সেল ওয়াল বাই ইমবিবিশন। আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম না যে কোনো বেশিরভাগ সেল, তোমার ওয়াটার এই যে সেল ওয়াল দিয়ে ট্রাভেল করে, এই যে সেল ওয়াল দিয়ে ট্রাভেল করে, যেই প্রসেসটার নাম হচ্ছে ইমবিবিশন। and only a small quantity enters the cell by osmosis। আর খুব কম জল সেলের ভিতর দিয়ে যাওয়া আসা করে, কোন প্রসেসে যাওয়া আসা করবে? অসমোসিস। যদি সেল ওয়াল দিয়ে যাওয়া আসা করে কোন প্রসেসে করবে? ইমবিবিশন। আর যদি সেলের ভিতর দিয়ে যাওয়া করে তাহলে অসমোসিস প্রসেসে করবে। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তো এবার ট্রান্সপিরেশন করার কারণ কি, তোমাদেরকে এর আগের দিনই আমি বুঝিয়েছি যে এটা মনে করো লিফ, এবার লিফ ইজ কানেক্টেড উইথ জাইলেম, এইখান এটা মনে করো মাটি। এবার লিভ যখন ট্রান্সপিরেশন করে জল বের করে দিচ্ছে তখন এখানে কি ক্রিয়েট হবে? ভ্যাকিউম। ভ্যাকিউম ক্রিয়েট হলে একটা সাকশন পুল ক্রিয়েট হয়, আর ওই সাকশন পুলের জন্যই এইখানে যে ওয়াটারটা আছে, মানে রুট যে ওয়াটারটাকে অ্যাবজর্ব করেছে সেটা জাইলেম দিয়েও ওপরে উঠে চলে আসবে। দেখো ট্রান্সপিরেশনের জন্য কিন্তু রুট ওয়াটার অ্যাবজর্ব করে না, ট্রান্সপিরেশনের জন্য এই যে রুট হেয়ার দিয়ে যে ওয়াটার অ্যাবজর্ব সেটা হয় না, কিন্তু অ্যাবজর্ব ওয়াটারটা উপরে ওঠে। কথাটা বুঝো, বুঝতে পারলে না কথাটা? ধরে নাও এটা হচ্ছে রুট, এটা মনে করো রুট হেয়ার, ঠিক আছে?
না না ঠিক আছে, এইটা মনে করো জাইলেম, এইটা মনে করো লিফ, এইটা মনে করো জাইলেম, এটা লিফ, ঠিক আছে। এবার রুট তো ওয়াটারকে অ্যাবজর্ব করলো, এই ওয়াটারটা জাইলেম অব্দি গেল, বুঝলা। এবার এই অ্যাবজর্ব ওয়াটারটাকে ওপরে টানার জন্য ট্রান্সপিরেশন করে। এমন না যে ট্রান্সপিরেশন করলো জন্য ওয়াটার এখানে অ্যাবজর্ব হবে না, ওটা ডিফিউশন প্রসেস, তারপরে অসমোসিস প্রসেস, ওগুলো দিয়ে হয়। অ্যাবজর্ব ওয়াটারকে ওপরে টানার জন্য প্ল্যান্ট ট্রান্সপিরেশন করে। তো জিনিসটা দেখো এখানে কি লেখা আছে যে থাউজেন্ডস অফ লিভস ইভাপোরেটস ওয়াটার in this way causing more of water to pool from below via the xylem vessel. The transpiration pool thus create can draw up water about 50 meters or more than more in tall trees. ট্রান্সপিরেশন করে কতটা উপর পর্যন্ত টানতে পারে। আচ্ছা এবার কথাটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটাতে চলে আসি, যে মোর ট্রান্সপিরেশন অকার ফ্রম দা আন্ডার সারফেস অফ এ ডাইকট লিফ। ডাইকট প্ল্যান্টের নিচের সারফেস দিয়ে বেশি ট্রান্সপিরেশন হয়, কারণ ওখানে বেশি স্টোমাটা, এই যে দেখো দেয়ার আর মোর স্টোমাটাল ওপেনিং অন দা আন্ডার সারফেস অফ ডাইকট লিফ and therefore more transpiration occurs from the, এই জায়গাটা ভুল করে এই জায়গাটা ব্র্যাকেট করে দিয়েছি, ফ্রম দা আন্ডার সারফেস দিস, এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার এক্সপেরিমেন্ট হচ্ছে এখান থেকে। এক্সপেরিমেন্টটাতে কি আছে, তুমি লিফের দুই দিকেই দুটা কোবাল্ট কোবাল্ট ক্লোরাইড পেপার লাগিয়ে দিলাম। এবার কোবাল্ট ক্লোরাইড পেপারটা যাতে ফিক্স থাকে, তার জন্য তোমাকে করতে হবে কি, যে কোবাল্ট ক্লোরাইডের ওপরে এরকম একটা গ্লাস স্লাইড, এরকম একটা গ্লাস স্লাইড রাখতে হবে, বুঝতে পারলে, এইদিকেও রাখলে ওইদিকেও রাখলে, তারপরে পেপার পিন দিয়ে ওটাকে ভালো করে ফিক্স করে দিতে হবে যাতে ওটা না নড়ে। আর তোমাকে এই সেটআপটা এমন ভাবে করতে হবে যে লিফটা গাছে লেগে আছে এই মতো অবস্থায় করতে হবে, মানে লিফটাকে ছিঁড়ে নিয়ে করলে হবে। লিফটা গাছের মধ্যে আছে, এবার লিফের এই দিকে একটা কোবাল্ট ক্লোরাইড পেপার লাগালাম, তার উপরে একটা গ্লাস স্লাইড দিলাম, এইদিকে একটা কোবাল্ট ক্লোরাইড পেপার লাগালাম, ধরে দুজনের হেল্প লাগবে অবশ্যই, তাই গ্লাস স্লাইড লাগালাম, লাগাই ওটাকে পেপার পিন দিয়ে সেলোটিপ দিয়ে বা কিছু দিয়ে ওটাকে ফিক্স করে দিই, করে দিয়ে এবার অবজার্ভ করুন। তো অবজারভেশনটা এটাই যে শুরুতে তো এগুলো ব্লু কালারের থাকবে কোবাল্ট ক্লোরাইড পেপারটা, দেখো যেটা আপার সারফেস, যেটা আপার সারফেস, যেটা এই ফেসটা যেটা দেখতে পাচ্ছি, ওটার মানে এই কি বলতো কোবাল্ট ক্লোরাইডটা শুরুতে তো ব্লু কালারের ছিল, আর তো আপার সারফেসে ওটা ব্লু কালারেরই থাকবে, দেখো আপার সারফেসের ব্লু কালারটা এইখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, না এটা সাদা কালার কেন আছে বলতো, এটা কোবাল্ট ক্লোরাইড পেপারের ব্যাক সাইডটা তো, ওটা ব্যাক সাইডটা। না না, আমি ওটা বলছি না, এই জায়গাটা, এই যে কোবাল্ট ক্লোরাইডের এই ফেসটা সাদা কেন, এটা কোবাল্ট ক্লোরাইডের ব্যাক সাইডটা, ওই দিকটা কিন্তু ব্লু কালারেরই আছে। স্ক্যান করছে লাইট দেখে আমাদের এখানে ব্লু আছে আর পিঙ্ক আছে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি আফটার আফটার এক্সপেরিমেন্ট দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে কোবাল্ট ক্লোরাইডের দুই দিকেই তার মানে ব্লু থাকে শুরুতে। হ্যাঁ হ্যাঁ, দুই দিকেই ব্লু ব্লু থাকবে। তাহলে দেখো যেটা আপার সারফেস ওটা ব্লু ব্লুই আছে, দেখো বুঝতে পারলা, আপার সারফেসটা ব্লুই আছে। কেন, কারণ আপার সারফেসে অত স্টোমাটা নেই, ট্রান্সপিরেশন হয়নি, তাই ময়েশ্চারের কন্ট্যাক্টে আসেনি, তাই ব্লু ইয়ে তোমার কালারও চেঞ্জ হয়নি। কিন্তু যেটা লোয়ার সারফেস, ডাইকটিলেডন মানে এই যে ডরসিভেন্ট্রাল লিফ, যেটা বুঝালাম যার চ্যাপ্টা পাতা, আর লোয়ার সারফেস, যেটা লোয়ার সারফেস দেখো, লোয়ার সারফেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে গেছে। লোয়ার সারফেস কে বলা হয় অ্যাবাক্সিয়াল, অ্যাবাক্সিয়াল সারফেস, আর আপার সারফেস কে বলা হয় অ্যাডাক্সিয়াল সারফেস, এটা একটু মনে রেখো, এগুলো ক্লাস 11 এ আছে। হুম, তাই এই এক্সপেরিমেন্টটা কি প্রুফ করলো বলো, এই এক্সপেরিমেন্টটা প্রুফ করলো যে তোমার অর্ডার করে রিলিজ করে আপার আপার সারফেসে স্টোমাটা কম থাকে বা থাকে না, লোয়ার সারফেসে বেশি থাকে। যে বুঝতে পারলে না আবার জিজ্ঞাসা করো কিন্তু, এদিকে
এবার চলে আসো যে স্টোমাটাল রেগুলেশন অফ ট্রান্সপিরেশন, যে স্টোমাটা কিভাবে ট্রান্সপিরেশনকে রেগুলেট করে বা স্টোমাটা কিভাবে ওপেনিং বা ক্লোজিং হয় ওটা একটু দেখে নিই। দেখো, ধরে নাও এটা হচ্ছে, শোনো, এটা মনে করো গার্ড সেল। এই আশেপাশে মনে করো এপিডার্মাল সেল আছে, আশেপাশে এপিডার্মাল সেল, এগুলো দুটো গার্ড সেল, মাঝখানে স্টোমাটা। এবার কি হয় যে দিনের বেলা স্টোমাটা ওপেনিং কিভাবে হবে, এই এই গার্ড সেল থেকে, মানে সরি, আশেপাশের এপিডার্মাল সেল থেকে জল ঢুকতে থাকে। এবার জল কি এমনি এমনি ঢুকবে? জল তো অসমোসিস প্রসেসে ঢুকবে, তার মানে আমাকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে আগে ক্রিয়েট করতে হবে। জল এমনি এমনি ঢুকবে? যদি দুই দিকে ইকুয়াল ওয়াটারের কনসেন্ট্রেশন থাকে তাহলে জল ঢুকবে কেন? আমাকে ওয়াটারের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হবে কিনা? ওটা দুই রকম ভাবে করতে পারে। এক, আমি বলছি, গার্ড সেলের মধ্যে গ্রিন পিগমেন্ট ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোফিল থাকে, তাহলে গার্ড সেল ফটোসিনথেসিস করতে পারবে কি পারবে না বলো? পারবে। তাহলে ভিতরে সুগার তৈরি হবে, মানে গ্লুকোজ, তাই কি না? সুগার তো সলিউটের মতো, তাহলে সুগার বেড়ে যাওয়া মানে ওয়াটারের কনসেন্ট্রেশন কমে যাওয়া। আর আশেপাশের সেলগুলোতে ওয়াটারের কনসেন্ট্রেশন মনে করো হাই, তাহলে ওয়াটার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে এরকম করে দেবে, ঢুকে গিয়ে গার্ড সেলের মধ্যে এরকম আশপাশ থেকে যখন জল ঢুকতে থাকে তখন দেখো গার্ড সেলটা ফুলে এরকম বেঁকে যায় আর স্টোমাটাটা ওপেন হয়ে যায়। আর আরো একটা প্রসেস আছে যে আরো একভাবে ভেতরে ওয়াটারের কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টটা মেনটেন করে, কি করে, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, এগুলোকেও ঢুকাতে পারে। তো পটাশিয়াম সোডিয়াম আয়নকে ঢুকালে এগুলো সলিউটের মতো, সলিউট বেড়ে যাওয়া মানে ওয়াটার কমে যাওয়া। তো ওটা নেক্সট চ্যাপ্টারে আরো ডিটেইলে আছে। আবার রাত্রিবেলা কি হচ্ছে, মানে বা ইভিনিং টাইমে কি হচ্ছে, ইভিনিং টাইমে কিভাবে স্টোমাটাটা ক্লোজ হয়ে যাচ্ছে দেখো। রাত্রিবেলা তো আর ফটোসিনথেসিস করে না, তাই কি না? এবার রাত্রিবেলা কি করবে, সারাদিন ধরে যে সুগারটাকে ইউজ করলো, সুগারটাকে যে বানালো, এই সুগারটাকে এবার ওরা কনজিউম করতে শুরু করবে, মানে সুগার দিয়ে এনার্জি, গ্লুকোজটাকে ভেঙে এবার এনার্জি বানাতে শুরু করবে। তাহলে সুগারের অ্যামাউন্ট ধীরে ধীরে কমতে থাকবে, কমলে ওয়াটারের অ্যামাউন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে। এতটা বেড়ে যায় যে আশেপাশের সেলের মধ্যে মানে ওয়াটারের থেকে ভিতরে বেশি, তাহলে ওয়াটার এখান থেকে এখানে বেরোয় যায়। এবার যখন গার্ড সেল থেকে জল বেরোয় যায় তখন গার্ড সেল শ্রিঙ্ক হয়ে এরকম স্ট্রেট হয়ে স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়। রাতে এক্সপেরিমেন্ট হয়ে রাতে কি হবে না কি হবে? রাতে হবে না, রাতে ট্রান্সপিরেশন করে না, খুবই কম, মানে যদি গরম টরম থাকে তাহলে করতে পারে, তাছাড়া এমনি করে না। স্টোমাটাল রেগুলেশনে কি লেখা আছে দেখো, stomata are minute structures occurring in large number of lower epidermis, কথা বলো না, lower epidermis of a leaf. Transpiration occur as long as the stomata are open. তো কথা বলছো কেন? Stomata are open but it stops when they are closed. The opening and closing mechanism of stomata is regulated by the, কি লেখা আছে দেখো, amount of water and solute present in the guard cell. এবার সলিউটের একটা এক্সাম্পল আমি দিলাম, কি বলতো, সুগার, তাই না? কিন্তু ওটা আয়নসও হতে পারে, মানে আয়ন দিয়ে মেকানিজমটা পরের চ্যাপ্টারে আছে, এখানে শুধু সুগারটাই একটু দেওয়া আছে। যে আফটার স্টোমাটা ওপেন ডিউরিং ডে টাইম দ্য ডিফিউশন অফ গ্যাস in and out starts fulfilling the need for photosynthesis as well as allowing transpiration. মানে যখনই স্টোমাটা ওপেন হয়ে গেল তখন গ্যাসের ডিফিউশন হয়, ডিফিউশন অফ গ্যাস, বলো কোন গ্যাসের ডিফিউশন হবে? দ্যাট ফটোসিনথেসিসের জন্য কোন গ্যাসের ডিফিউশন? কার্বন ডাই অক্সাইড। আর কোন গ্যাস বের করে দিবে? অক্সিজেন বের করে দিবে। প্লাস শুধু কার্বন ডাই অক্সিজেন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না,
তার সাথে ট্রান্সপিরেশন করে কি বের করে দেয়, ওয়াটারও কিন্তু বাইরে বের করে দেয়, সবই লেখা আছে। It for a reason, if for a reason the water content of leaf is falling short, যদি লিফের মধ্যে জল কমে যায় তাহলে কিন্তু গার্ড সেল ফেইল টু রিমেইন টার্জিড, rather they turn flaccid মানে lose turgidity, thereby closing the stomatal opening and transpiration stops। কথাটা বোঝো কিন্তু, গার্ড সেল কখন এরকম ফুলে বেঁকে স্টোমাটাটা ওপেন কখন থাকবে, যখন গার্ড সেলের মধ্যে প্রচুর জল থাকবে, একই না? এবার অনেক জল থাকা মানে কি কি কন্ডিশনে থাকা, টার্জিড কন্ডিশনে থাকা। কিন্তু দেখা গেলো এমন মানে কোন একটা কন্ডিশন, ড্রাই ওয়েদার বা ট্রান্সপিরেশনে অনেক জল বেরিয়ে গেছে, খুবই রোদ, তো জল যদি কমে যায় তাহলে জল কমে গেলে কি হবে, গার্ড সেল কিন্তু শ্রিঙ্ক হয়ে স্ট্রেট হয়ে যাবে, আর স্টোমাটাটা কিন্তু তখন আর এরকম ওপেন থাকবে না, স্টোমাটার ডায়ামিটারটা অনেক ছোট হয়ে যাবে বা একদম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু ট্রান্সপিরেশনও স্টপ হয়ে যাবে। এবার গার্ড সেল থেকে জল বেরিয়ে যাওয়াকে কোন কন্ডিশন বলে, ফ্ল্যাসিড, লুজ টার্জিডিটি। এ মোর ডিটেল এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তোমাদের পটাশিয়াম আয়ন, তারপরে ওগুলো দিয়ে স্টোমাটার ওপেনিং এন্ড ক্লোজিং, এটা মার্ক করবা না, ওটা দেখো লেখা আছে মানে নেক্সট চ্যাপ্টার আন্ডার সেকশন 6.4 এ ওটা ডিটেইলে লেখা আছে। এবার একটা জিনিস কি লেখা আছে যে লিভস অফ সাম প্ল্যান্টস উইল্ট ডিউরিং মিড ডে এন্ড রিকভার ইন দ্য ইভিনিং। কথাটার মানে কি, অনেক গাছের লিফ মিড ডে মানে দুপুর বেলা 12টা 2টা এরকম টাইমে এরকম নিচের দিকে এরকম নুয়ে পড়ে, তোমার উইল্ট মানে নিচের দিকে ডাউন হয়ে যায়, কিন্তু বিকেলের দিকে ওটা আবার রিকভার হয়ে আবার উপরের দিকে এরকম স্ট্রেট ইরেক্ট হয়ে যায়। এবার এটা কেন, কারণ দিনের বেলা এত বেশি ট্রান্সপিরেশন করতে হয় ওকে গরমের জন্য, যে এখানকার সেলগুলো কি হয়ে যাবে, টার্জিড না ফ্ল্যাসিড, ফ্ল্যাসিড, ফ্ল্যাসিড হয়ে গেলে স্টোমাটা ক্লোজ হয়ে যাবে। আর ওটা ক্লোজ এই কারণেই করে যাতে আর জল না বের হয়, কারণ অলরেডি গরমের জন্য অনেক জল বেরিয়ে গেছে, সেই জন্য ফ্ল্যাসিড করে স্টোমাটা গুলোকে ক্লোজ করে ও এরকম ভাবে ডাউন হয়ে যায়। ডাউন হয়ে গেল আরো একটা অ্যাডভান্টেজ আছে, এরকম ডাউন হয়ে যাওয়াতে আরো একটা অ্যাডভান্টেজ আছে, অনেক সানলাইটের কন্ট্যাক্টে তখন আসবে না, একটু সানলাইট থেকে দূরে সরে যাবে, সারফেসটা একটু কমিয়ে দিল। ধরো সানলাইটটা শুধুমাত্র এইটুকুনি জায়গাতেই পড়ছে, মনে করো এইটুকুনি জায়গাতেই পড়ছে ডাইরেক্টলি, বুঝতে পারলা, আর এই জায়গাটা মনে করো বেঁচে গেল, তো এটা একটা কি বলবো প্রিভেন্টিভ মেজার, নিজেকে বাঁচানো যে অনেক গরমের মধ্যে। So in some plants, example ধরো balsam, the leaves of plant will during the midday, in spite of the fact that there is plenty of water in the soil. In such cases, the rate of transpiration during midday exceeds the rate of absorption of water by root. কথাটার মানে কি, ট্রান্সপিরেশনের রেটটা এত বেশি, সেটা ওয়াটার যতটা না নিচ্ছে তার থেকে বেশি ট্রান্সপিরেশন করে দিচ্ছে, বোঝো কিন্তু, exceeds the rate of absorption of water by the root, মানে rate of transpiration is more than rate of absorption। তো যতটা জল নিচ্ছে তার থেকে জল বের করে দিচ্ছে, সেই জন্য the cells therefore lose, কি লেখা আছে, টার্জিডিটি, লুজ করে ফেলে, মানে সেলগুলো সব শ্রিঙ্ক হয়ে যায়। In the evening or during the night, the stomata are constricted and temperature is not high. Therefore, there is no loss of water through transpiration. দিনের বেলা যখন তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারটা বা টেম্পারেচারটা একটু ঠান্ডা হলো, তখন ওকে আর অত ট্রান্সপিরেশন করতে হচ্ছে না, তখন কি হয়, ট্রান্সপিরেশনের থেকে অ্যাবজর্পশনের রেটটা বেড়ে যায়, যতটা না ট্রান্সপিরেশন করছে তার থেকে বেশি জল নিচ্ছে। এবার নিলে কি হবে, সেলগুলো জলে ভরে যাবে, তার মানে কি হয়ে যাবে, টার্জিড হয়ে যাবে, টার্জিড হয়ে গেলে ওর পাতাটা আবার সোজা হয়ে যাবে। কথাটা বুঝতে পারলা, এখানে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দেবো। সময়টা রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা না, ব্যাপারটা হচ্ছে কি, এটা আবার অনেক সময় অন্য সলিউট দিয়েও স্টোমাটার ওপেনিং ক্লোজিংটা মেনটেন হয়, যেমন পটাশিয়াম আয়ন।
রাত্রিবেলা তো স্যার ট্রান্সপিরেশন হচ্ছে না, কিন্তু ধরো অ্যাবজর্পশন হচ্ছে ওয়াটারে, তাহলে তো স্টোমাটা গার্ড সেল গুলো টার্গেট হয়ে তো স্টোমাটা খুলে থাকার কথা, এটাই তো তোমার question। কিন্তু ওটা রাত্রিবেলা স্টোমাটা তাও ক্লোজ রাখে, ওটা আয়ন দিয়ে ওরা করে, পটাশিয়াম আয়ন দিয়ে করে, ওটা পরের চ্যাপ্টারে দিই। রাত্রিবেলা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না? হয় রাত্রিবেলা হচ্ছে তোমার অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড উল্টা করে। তোমার কি হয়? কিন্তু সবগুলা স্টোমাটা তার জন্য ওপেন রাখার দরকার নেই, কারণ প্ল্যান্টের রেসপিরেশনের রেট খুবই স্লো আমাদের থেকে। তো এবার চলে আসা হচ্ছে কিউটিকিউলার ট্রান্সপিরেশন। কিউটিকল মানে কি বলেছিলাম বলতো? স্কিন, স্কিন দিয়ে যে লিফের বা তোমার স্টেমের যে বাইরের দিকে যে ওয়্যাক্সি লেয়ার থাকে, বলতে পারবা ওয়্যাক্সি লেয়ারটা কি দিয়ে তৈরি? হুম? না না, মোম দিয়ে কেন? মোমের মতো, ওয়্যাক্সি নট ওয়্যাক্সি। বলো। ধরে নাও, না সেলুলোজ না, ধরে নাও যে কোনো একটা পাতা, ধরো আম পাতা হোক, লেবু পাতা সব থেকে ভালো দেখবা, লেবু পাতার আপার সারফেসটা বেশ অয়েলি তেলতেলা হয়, কিন্তু লোয়ার সারফেসটা একটু খসখসা হয় দেখবা। হ্যাঁ, লেবু পাতাতে এটা ভালো লক্ষ্য করা যায়। এবার তারপরে হচ্ছে তোমার একটা ধরে নাও নিউলি ফর্মড একটা ব্রাঞ্চ, পুরোনো ব্রাঞ্চ না, নতুন একটা মনে করো ব্রাঞ্চ গজিয়েছে, ওটারও সারফেসটা দেখবে খুব স্মুথ হয়। ধরুন না একটা আমের একটা নতুন পাতাগুলো তো সেরকম হ্যাঁ, আমের একটা নতুন ডাল হলো, ওইটা দেখবা খুব নরম আর অয়েলি হয়, কিন্তু আমের যে নিচের যে ডালগুলো বা স্টেম গুলো ওটা অনেক খসখসা বার্ক বা উড হয়। তো এবার এই অয়েলি সাবস্টেন্সটা কি? অয়েলি সাবস্টেন্সটা ওদের কিউটিকলের ওয়্যাক্সি সাবস্টেন্সটা হচ্ছে কিউটিন। কিউটিন দিয়ে তৈরি এটা। হ্যাঁ, কিউটিকল is a waxy layer secreted by the epidermis on the two surfaces of the leaf. The thickness of cuticle varies from plant to plant. Primarily, the cuticle serves to prevent evaporation of water from the leaf surface. এই কিউটিকল মানে কিউটিনের ওয়্যাক্সি লেয়ারটা কেন থাকে? যদি ধরো না প্রচন্ড গরম পড়লো বা প্রচন্ড মনে করো ড্রাই ওয়েদার, তাহলে এক্সেস ট্রান্সপিরেশন করে যাতে জলটা না বেরিয়ে যায়, সেই জন্য এই মোমের লেয়ারটা থাকে, মানে এটা একটা প্রোটেক্টিভ মেজার। কিন্তু অনেক সময় হয় কি যে দ্য গ্রেটার দ্য থিকনেস অফ কিউটিকল দ্য লেসার ইজ দ্য ইভাপোরেশন অর ট্রান্সপিরেশন। যেমন ডেজার্ট প্ল্যান্ট, ধরে নাও ক্যাকটাস, ক্যাকটাসের এই কিউটিকলের যে ওয়্যাক্সি লেয়ারটা এটা অনেক ঠিক হবে, কারণ ওরা থাকে খুবই হার্শ ওয়েদারে। দেখবা ক্যাকটাসের গাটা দেখবা অনেক স্মুথ হয়, অনেক স্মুথ হয়, তাই কি না? কেন? কারণ ওটা ওদের কিউটিকলের যে ওয়্যাক্সি লেয়ারটা ওটা অনেক ঠিক, টু প্রিভেন্ট এক্সেস ট্রান্সপিরেশন। তো এটা হয়ে গেল কিউটিকুলার ট্রান্সপিরেশন। আর কিন্তু কিউটিকল পাতলা হলে ট্রান্সপিরেশনকে অত আটকাতে পারবে না, সেই জন্য কিউটিকলকে অনেক কি হতে হবে, দেখো এখানে লেখা আছে, ঠিক হতে হবে। আর একটা হচ্ছে লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। লেন্টিসেল কি আগে ওটা বুঝো। ধরে নাও এটা হচ্ছে গাছের এপিডার্মিস, মানে গাছের স্টেমের বা ব্রাঞ্চের এপিডার্মিস, উডি স্টেম, বুঝতে পারলা? এবার অনেক সময় হয় কি যে এর এর চারিদিকেও তোমার কিউটিকল থাকে। অনেক সময় হয় কি যে এদের এপিডার্মিসের সেলগুলো এইখান থেকে মনে করো ফেটে যায়, অনেক সময় এপিডার্মাল সেলগুলো ফেটে যায়, ভিতরের সেলগুলো ম্যাচিওর হয়ে এরকম ভাবে ফেটে যায়, আর এই জায়গাটা এরকম একটা গ্যাপ ক্রিয়েট করে, এই গ্যাপটাকেই বলে লেন্টিসেল। এই গ্যাপ গুলোকেই লেন্টিসেল বলে। দেখো তো লেন্টিসেলের ছবি আছে কি এখানে? লেন্টিসেলের এমনি আহ ইয়ের ছবি দেখাতে পারবো, মানে অরিজিনাল ছবি এমনি দেখানো যাবে, কিন্তু লেন্টিসেলের ডায়াগ্রামের ছবি তোমাকে ওই কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট যে কালার ইয়েগুলো হয় ওগুলোই দেখতে হবে। নেট এত স্লো।
স্যার আমাকে নেট করছো? না না, আমার নেট দিয়ে করছে। তো এটা ভিডিও আরে তুমি বলবে না 2.5 দাও ইনস্টাগ্রাম টিকটক আর ফেসবুক আচ্ছা আমি চলে দিয়ে করছি আরে ওকে দেখেন না কি দেখ আর তুমি সবাই এটা সোয়াইপ করে নাও না, খুলছে না আবার দাও। এবার আর কি আছে দেখি। আচ্ছা, লেন্টিকিউলার ট্রান্সপিরেশনটা এখান থেকে দেখবা যে লেন্টিসেলস আর স্পেশাল ওপেনিং দ্যাট ডেভেলপ অন দ্য বার্ক অফ ওল্ডার স্টেম। গাছের মানে পুরনো গাছের ছালে এগুলো হয়। দিস অ্যালাউ ডিফিউশন অফ গ্যাসেস ফর রেসপিরেশন। লেন্টিসেল নেভার ক্লোজ, কারণ এগুলো মানে ফেটে ফেটে তৈরি হয়, তো তো এগুলো ক্লোজ ওপেনিং ক্লোজিং এর কোনো ব্যাপার নেই, এগুলো সবসময় ওপেন থাকে। দে রিমেইন They remain open all the time. Water from the cell surface directly facing the lenticel evaporates and contribute to transpiration. মানে লেন্টিসেল মনে করো এটা হচ্ছে এপিডার্মিস, এগুলো মনে করো এপিডার্মিস, এই জায়গাটায় মনে করো লেন্টিসেল আছে। এবার লেন্টিসেলকে ফেস করে যে সেলগুলো আছে সেই সেলগুলো থেকে ওয়াটার ইভাপোরেট হয়ে বাইরে বেরোয় ট্রান্সপিরেশন করা। Amount of transpiration from the cuticle is certainly much less than the stomatal transpiration, but more than lenticular transpiration. কথাটার মানে হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন সব থেকে বেশি, তার থেকে একটু কম হচ্ছে তোমার কিউটিকিউলার ট্রান্সপিরেশন, তা আর সব থেকে কম হচ্ছে লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। এইটা বলেছি যে কিউটিকল হচ্ছে অনেক কম কার থেকে, স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিন্তু বেশি কার থেকে, লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। বুঝলা? এবার স্টোমাটাল ট্রান্সপিরেশন আর স্টোমাটাল লেন্টিসেলের হচ্ছে একটা ডিফারেন্স দেওয়া আছে, স্ট্রাকচারাল ডিফারেন্স। এটা একটু দেখে নিন। প্রগ্রেস চেক গুলো আমরা করে নিই। From the following list, pick out the parts through which the water vapor of transpiration leaves the cell, rearrange them in proper sequence. আচ্ছা, মেসোফিল সেল, স্টোমাটা, ইন্টারসেলুলার স্পেস, সাবস্টোমা। আচ্ছা, জাইলেম ভেসেল তাহলে এক নাম্বার হবে। মানে তোমাকে বলেছে যে ট্রান্সপিরেশনে জলের যে মুভমেন্টটা ওটা কোন কোন পার্ট দিয়ে যায় সেটাকে সিকোয়েন্সিয়ালি সাজাতে। তো প্রথমে জাইলেম ভেসেল দিয়ে জল আসলো, তারপরে ওটা কিসের মধ্যে যাবে, মেসোফিল সেলের মধ্যে যাবে, হ্যাঁ কি না? ওটা মেসোফিল সেলের মধ্যে যাবে। এবার মেসোফিল সেল 2% ইউজ করলো, আর বাকি 98% ওই যে টার্জিডিটি করে এরকম করে ওয়াটারটাকে বাইরের দিকে কোথায় পুশ করবে বলো? ইন্টারসেলুলার স্পেসের মধ্যে পুশ করলে এটা হয়ে গেল 3। ইন্টারসেলুলার স্পেস থেকে তারপরে ওটা চলে যায় সাবস্টোমাটাল স্পেস, তারপরে স্টোমা দিয়ে ওটা বাইরে বেরিয়ে গেল। এই তো। হয়েছে? Does diffusion play a role in the passage of water vapor from the leaf during transpiration? If so, how? কত নাম্বার পেজে আছে দেখো তো এটা। ডিফিউশন প্রসেসে যে ওয়াটারটাকে বাইরে বের করে
61 নম্বর দিকে কোন জায়গাটায় আছে? এটা মুভমেন্টটা বড় প্লাস 7.5.7 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে এই জায়গাটা, পেজ নাম্বারটা দিয়ে দেখো, কোয়েশ্চেন নাম্বারটাও দিয়ে দেখো, এই জায়গাটা, এই যে এই পার্টটা, the entire movement of water vapor from the surface of cell into outside atmosphere is a result of diffusion, এই গোটা জায়গাটা এখান থেকে এতটা, ঠিক আছে? 61। হুম, হাও জিজ্ঞাসা করেছে না, দেখো লেখা আছে তো, যে ইফ সো হাউ। তো তারপরে 3 নম্বরে কি লেখা আছে, যে in any experiment to demonstrate transpiration the leaf must remain attached to its plant, why is this so? জাইলেম দিয়ে যে ওয়াটারটা অ্যাবজর্ব করছে ওটা লিফ অব্দি যদি না যায়, তাহলে ট্রান্সপিরেশনের এক্সপেরিমেন্ট করব কি করে, তাই কি না? এটা একটু লিখবা। 4 নাম্বার, আউট অফ 3 কাইন্ডস অফ ট্রান্সপিরেশন হুইচ ওয়ান ইজ ম্যাক্সিমাম, হুইচ ওয়ান ইজ মিনিমাম? ম্যাক্সিমাম হচ্ছে স্টোমাটাল, হ্যাঁ, আর সব থেকে কম হচ্ছে লেন্টিকিউলার, লেন্টিকিউলার হচ্ছে মিনিমাম। আচ্ছা এবার চলে আসো এক্সটার্নাল, হ্যাঁ করো তুমি। এটা আছে স্যার নাম্বার কোথায়? কালকে আসো, আর কালকে কালকে আসো আসো। কালকে পড়াশোনা হবে না স্যার, হবে স্যার, হবে হবে। আপনার আপনি হবে